দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা জানেন যে 4 ফেব্রুয়ারি পর্দা নামে তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের, যেখানে আমাদের দেশের পেশাদার এবং অ্যামেচার গলফাররা অংশ নিয়েছিলেন। দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান রানার আপ হয়েছেন সদ্য সমাপ্ত টুর্নামেন্টে। মূলত গলফ অধ্যায়ে বাংলাদেশের পথচলা, সমস্যা, সম্ভাবনা সব বিষয় নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই আয়োজন। এসব নিয়ে বিস্তারিত আলাপ করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ এবং গলফার শাখাওয়াত সোহেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনারা জানেন যে একজন সাংবাদিক শিমুল হত্যা মামলা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে চাই। দর্শক, সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে গত রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাকে সিরাজগঞ্জে নেওয়া হয়েছে। এই বিষয়ে সিরাজগঞ্জ সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তখন পুলিশ তাকে সেখান থেকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের ব্যবস্থা করে এবং সেখানে তার বাড়িতে, মেয়রের বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করে সেখান থেকে মেয়রের নামে যে লাইসেন্সকৃত যে শর্টগানটি, সেই শর্টগান এবং একটি এমটি কার্তুজ এবং 43 রাউন্ড শর্টগানের কার্তুজ পুলিশ জব্দ করে এবং সেই বাড়ির দিকে এবং ওই এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে সেখানে আর কোনো আইন শৃঙ্খলার অবনতি কোনো ঘটনা ঘটতে না পারে। পরবর্তীতে যিনি সাংবাদিক ভাই, উনি যিনি আহত ছিলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং সেখানে ট্রিটমেন্ট করা হয় এবং পরের দিন যখন এই সাংবাদিক ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে তাকে প্রেরণ করা হয় এবং আমরা সড়ক পথে নেয়ার পথে সিরাজগঞ্জ মহাসড়কের নলকা ব্রিজের কাছাকাছি বা এখানে আসার পরে সে পথের মধ্যে মারা যায়। তখন তাকে ব্যাক করা হয় এবং হাটিকুমরুল মোড়ে যে শাখাওয়াত মেমোরিয়াল হসপিটাল আছে এখানে নেওয়া হয় এবং এখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। এই ঘটনা ঘটার পরে পরবর্তীতে ওই এলাকাতে আমরা আরও অভিযান চালাই এবং মেয়রের বাড়ি থেকে অভিযান চালিয়ে তা আরেক ভাই মিন্টু, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং অন্যান্য যারাও এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্তকরণ এবং তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়াটা আমরা অব্যাহত রাখি, আমাদের অভিযান অব্যাহত রাখি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের ওয়াইফ বাদী হয়ে থানাতে পৌর মেয়র সহ মোট 18 জন এজাহার নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও 20-25 জনকে আসামি করে থানাতে অভিযোগ দিলে আমরা মামলা রুজু করি এবং এখানে আমরা গতকালকে পর্যন্ত মোট 8 জনকে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা 8 জনকে আইনের আওতায় আনতে সক্ষম হই এবং আমরা বাদীর যে অভিযোগের প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু, একে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করি। সেই অভিযানের ধারাবাহিকতায় গতকালকে রাত্র 9:30টার পরে আমরা শ্যামলী এলাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের গোয়েন্দা টিম এবং জেলা গোয়েন্দা টিমের যৌথ সমন্বয়ে আমরা অভিযান চালিয়ে হালিমুল হক মিরুকে শ্যামলী এলাকা থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাকে আমরা রাতেই সিরাজগঞ্জ জেলাতে নিয়ে এসেছি। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে আমরা প্রডিউস করব এবং পরবর্তী যে আইনানুগ যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। আর আমরা মেয়রের বাসা থেকে তার লাইসেন্সকৃত যে অস্ত্রটি আমরা জব্দ করেছি, সেই জব্দকৃত শর্টগানটি এবং তার সাথে যে অ্যামুনিশন জব্দ করেছি, সেই অ্যামুনিশন এবং পোস্টমর্টেমকালীন সময়ে ভিকটিমের মাথার মস্তিষ্কের ভিতরে যে একটা লেড বল পাওয়া গিয়েছে, এগুলো আমরা ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠাবো এবং এই প্রতিবেদন প্রাপ্তি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। জি, এখন এটা আমরা আমাদের যে আইও আছে সে আসতেছে, তার সাথে আলাপ করে, কারণ আইও ফিজিক্যালি তদন্ত করতেছে, তার সাথে আলাপ করে পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত যে তথ্যগুলো, যে সেই তথ্যগুলো সবকিছু মিলিয়ে
আমরা পুলিশ রিমান্ড বা পরবর্তী যে কার্যক্রমগুলো এগুলো আমরা গ্রহণ করব। আরেকটা বিষয়, যাদেরকে আগে আপনারা তাদেরকে কি আপনারা আদালতে নিয়েছেন কিনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিশেষ করে 3 মৃত্যু 2 ভাই যাদেরকে আপনারা আগে? তাদেরকে আমরা আদালতে প্রেরণ করেছি এবং তাদের জন্য আমরা আমাদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আমরা আবেদন জানিয়েছি। আরেকটা বিষয় একটু চাচ্ছি যে আপনাদের প্রথমেই তো তার বাড়িতে যখন একটা গুলি হওয়ার পরে স্বাভাবিকভাবে যখন আইনি প্রক্রিয়াগুলো আসে, সেটা বৈধ অস্ত্র দিয়ে হোক অবৈধ অস্ত্র দিয়ে হোক, গুলি করার পরে যে আর্মস হোল্ডার তাকে আটকানোর কথা বা তাকে নজরদারিতে রাখার কথা, সেটা আপনাদের ক্ষেত্রে ছিল কিনা? থাকলে যদি উনি থেকে থাকেন তাহলে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল আর কি এতটা সময় থাকার পরে? এখানে প্রথমে গিয়ে আমরা যখন এখানে আশেপাশে যারা ছিলেন তাদের মাধ্যমে যখন জানলাম যে এখানে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে এবং সেখান থেকে আমরা একটা এমটি কার্টিসও জব্দ করতে পেরেছি। স্বাভাবিকভাবে আমরা এই অস্ত্রটিও এই ঘটনায় ব্যবহৃত হতে পারে এই রকমের একটা গ্রাউন্ড যেহেতু ছিল, আমরা অস্ত্রটি জব্দ করেছি এবং তখন আমরা এই বাড়িতে যারা ছিল বা ঘটনার সাথে যারা সম্পৃক্ত হইতে পারে এরকম যারা আছে তারা যাতে কোনোভাবে পলাতে না পারে সেজন্য আমরা প্রচেষ্টা রেখেছিলাম। কিন্তু আপনারাই তো ট্র্যাক করার সুযোগ আছে, কিন্তু তাতে আমরা যে তথ্যটা পাচ্ছি সেখানে আমরা যদি পরের দিন পর্যন্ত সে বাড়িতে ছিলেন, তারপরে বের হয়ে গেছে, আপনাদের পুলিশ তো ছিল, আমরা গেটে দেখেছি। তো এই যে দীর্ঘ সময় আপনারা অস্ত্রটাও ধরলেন, তারপর একটা দীর্ঘ সময় অস্ত্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে আটকানোর কথা, সেটা কেন হইল না? সুযোগটা আপনাদের পক্ষ থেকে দেওয়া ছিল না, তারা নজর এড়িয়ে গেছে? এখন এটা তারা আমাদের নজর এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। আরেকটি বিষয়, আমরা প্রাথমিক যে তথ্য প্রমাণ সংগ্রহ করা, সেই সংগ্রহ করার জন্য আমাদের কিছুটা সময় লেগেছিল। কিন্তু নর্মালি যেটা হয় যে আপনি একটা আর্মস দিয়ে ফায়ার করলে তার ভিতরে গান পাউডার একটা দিয়ে পাওয়া যায়। আপনি বলছেন যে আর্মসটা আপনি নিয়েছেন, তারপরে তার মধ্যে আপনাদের প্রাথমিক অনুসন্ধানে মনে হয়েছে যে আর্মসটা দিয়ে ফায়ার হয়েছে, তাহলে আর্মসের যিনি হোল্ডার বা মালিক সে আপনাদের নজরদারি থেকে কিভাবে এতটা সহজে পালিয়ে গেল? এখানে আমরা চেষ্টা করেছি যাতে কেউ না যেতে পারে, তারপরেও সে এনিহাউ এটা সক্ষম হয়েছে আমাদের নজর এড়িয়ে চলে যাবার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সিরাজগঞ্জে, এবার আমাদের আলোচনায় আমরা আসলে ফিরে যেতে চাই। আরও একবার স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে এবং আমি জানি না আজকে আপনাদের সাথে প্রথম আমার আলোচনা, খুব ভালোভাবে ইনশাল্লাহ হয়তো হবে। একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার, যে বসুন্ধরা বরাবরের মতো এবার তৃতীয়বার আসর জমিয়েছে, সেই আসরটি খুব ভালোভাবে শেষও করেছি আমরা। এই যে এত সুন্দর আসর, এত ভালো একটা আয়োজন, এই আয়োজনটা আপনারা সফলভাবে শেষ করেছেন, একটু আয়োজনটা নিয়ে শুনতে চাই। ধন্যবাদ। আসলে বসুন্ধরা গ্রুপ এবারে যে আয়োজন করলো এটা একটা মাইল ফলক বলতেই হবে। তবে এর আগে আমি একটু পিছিয়ে যেতে চাই যে গলফে অ্যামেচারদের টুর্নামেন্ট, খেলাধুলার উৎসাহ প্রদান, খেলাধুলা নিয়ে চিন্তা ভাবনা বসুন্ধরা অনেক আগে থেকে আছে। আমি প্রত্যেকটা জায়গায় একটা কথা বলি, এটা সম্ভব হয়েছে বিকজ বসুন্ধরা গ্রুপের ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের মাননীয় চেয়ারম্যান এবং তার ছেলেরা, 4 ছেলে, প্রত্যেকেই স্পোর্ট মাইন্ডেড, তাই স্পোর্টস নিয়ে চিন্তা করেন, স্পোর্টস উন্নয়নের জন্য চিন্তা করেন। যার প্রেক্ষিতে আমরা শুধু যে গলফে আছি তা না, আমরা তো ক্রিকেটে আছি, ফুটবলে আছি, সাঁতারে আছি। সেইভাবেই আমরা গলফে তো ওনারা আমাদের বসুন্ধরা গ্রুপের ভিসি, তারপরে আমাদের ম্যানেজিং ডিরেক্টর, এনারা গলফ সরাসরি খেলেন। এর থেকেই ওনাদের মনে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের মনেই আসছেন যে এরকম একটা মেগা ইভেন্ট যদি আমরা করতে থাকি তাহলে শুধু গলফে লাভ হবে, আন্তর্জাতিক পর্যায়ে যাতে করে আমাদের একটা অবস্থান আসে। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান বুঝতে পেরেছিলেন যখন আমাদের গলফার সিদ্দিকুর রহমান যখন ভালো করছে। সিদ্দিকুর রহমান যখন আন্তর্জাতিক অঙ্গনের নাম এবং আমাদের ফ্ল্যাগ যখন সে হাতে নিয়ে দৌড়াচ্ছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করেছেন যে এরকম সিদ্দিকুর আমরা আরও তৈরি করতে পারবো। যার কারণে আমরা প্রথম 15 সালে 16, 17 3 বছর করলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি প্রফেশনাল গলফাররা যেন এখানে আসতে পারে, সারা পৃথিবীর লোক যেন জানতে পারে যে আমাদের মানুষের গলফ খেলা হয়, সিদ্দিকুরের মতো লোক অনেক তৈরি হবে এখান থেকে। এবং এছাড়া আন্তর্জাতিকভাবে সবাই জানলো, আমাদের দেশের সবাই গলফ সম্বন্ধে জানে না,
এবং এর মাধ্যমে এখন কিন্তু দেখবেন আমাদের দেশের লোকজন গল্ফ সম্বন্ধে, গল্ফটা কি এটা জানার চেষ্টা করছে। এর মাধ্যমেই আমরা গল্ফকে একটা হাইটে কিন্তু নিয়ে গেছি। এই তৃতীয় সাকসেসফুল হলো এবং সিদ্দিকুর এখানে ভালো করলো। এর মাধ্যমে আমাদের শুধু এখানে না, আমাদের এই সাব জোন, এশিয়ান জোন, ওয়ার্ল্ডেই দেখবেন যে আমাদের খেলা সব জায়গায় দেখানো হচ্ছে, সিদ্দিকুরকে দেখানো হচ্ছে। বাংলাদেশ নামে একটা দেশে আছে যেখানে গল্ফ খেলা হয়, এটা জানা হচ্ছে। এর মাধ্যম দিয়ে আমি বলবো বাংলাদেশকে একটা উচ্চতর হাইটে নিয়ে যাওয়া হয়েছে। বাহ, সিদ্দিকুর সম্পর্কে আপনি বলছিলেন, আপনার কাছে আসবো সিদ্দিকুর রহমানকে নিয়ে, কিন্তু তার আগে শাখাওয়াত সোহেল আপনার কাছে আসতে চাই যে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে অনেক প্লেয়াররা এসেছে, আপনি তাদের সাথে খেলেছেন, তাদেরকে অনেক কাছে থেকে দেখেছেন, এবং এই যে একটা বিশাল আয়োজন তৃতীয়বারের মতো, কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি অনেক ভালো লেগেছে, কারণ এই ধরনের আসরে খেলতে পারা একটা বিশাল ব্যাপার, এবং আমি মনে করি এই এশিয়ান ট্যুরের মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্সও হয়। তো আমরা সাধারণত এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের গল্ফটাকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারি, এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপকে, যারা এমন সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই কুর্মিটোলা গল্ফ ক্লাবকে, এবং যারা কুর্মিটোলা গল্ফ ক্লাবের ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের প্রতি সত্যিই আমরা কৃতজ্ঞ, যারা গল্ফার আছি। কারণ ওইখানে যদি আমরা গল্ফ না খেলতে পারতাম, আদৌ আমরা এরকম একটা সুন্দর টুর্নামেন্ট খেলতে পারতাম কিনা সন্দেহ, বসুন্ধরা এশিয়ান ট্যুরের মতো। তো এরকম টুর্নামেন্ট যেন ভবিষ্যতে আরও বেশি বেশি হয়, এবং বাংলাদেশের গল্ফাররা যেন এটা থেকে আরও বেশি বেশি মুনাফা লাভ করতে পারে, এবং বাংলাদেশের পতাকাটা যেন আন্তর্জাতিক মানে আরও বেশি তুলে ধরতে পারে, সেজন্য আমি আমাদের যে ক্লাব কর্তৃপক্ষ আছেন, বসুন্ধরা গ্রুপ আছেন, এবং বসুন্ধরা গ্রুপের মতো আরও যারা কর্পোরেট হাউস আছেন বাংলাদেশে, তারা যেন আরেকটু এগিয়ে আসে বাংলাদেশের গল্ফের জন্য। আপনার কাছে আসতে চাই যে উনি যেটি বলছিলেন যে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে, কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশে আরো অনেক ধনী ব্যক্তিরা আছেন, ইচ্ছা করলেই তারা হয়তোবা এগিয়ে আসতে পারেন, ওনাদেরকে সাপোর্ট করতে পারেন, কিন্তু আমরা ওভাবে কাউকে দেখি না। আমরা তৃতীয়বারের মতো এবারও দেখেছি যে বসুন্ধরাই আছে, অন্য কোনো কারোর নাম শুনিনি। একটু বলতে চাই যে বসুন্ধরাই বা কেন, আপনাদের এক্স্যাক্ট কোনো লক্ষ্য কিছু আছে কিনা? না, বসুন্ধরা গ্রুপ আমরা যখন এই আন্তর্জাতিক এশিয়ান ট্যুরে আমরা যখন আসলাম 3 বছরের জন্য আমরা প্রথমে এসেছি, এইভাবেই আমাদের সাথে কথা হয়েছে ফেডারেশনের সাথে, এবং 3 বছরের জন্যই আমরা একটা এমইউ সাইন করি, যার জন্য আমরা 3 বছর পর পর আছি। আচ্ছা, তবে একটা প্রশ্ন জেগে আপনি বললেন যে অন্য অন্য গ্রুপ কেন আসেনি, তো সেটাই আমি বললাম যে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, যারা খেলা নিয়ে চিন্তা করেন, খেলেন নিজেরা, গল্ফ খেলেন, ওনারা গুরুত্ব বুঝেছেন যে এই দেশে গল্ফকেও ঠিক ক্রিকেটের পরেই গল্ফকে একটা ভিন্নতর হাইটে নেওয়া সম্ভব, এবং এটা একটা সাহসের ব্যাপার, অবশ্যই একটা বড় বাজেটের, এবং এই বড় বাজেট আমাদের গ্রুপ একটা পথ দেখালো। আশা করছি যে আমাদের যারা যারা বড় বড় গ্রুপ আছে তারাও চিন্তা করবে, দেশের কথা চিন্তা করে তারাও এগিয়ে আসবে। আমরা পথ দেখালাম, প্ল্যাটফর্ম তৈরি করলাম, আমরা একটা ইতিহাস তৈরি করেছি। বাহ, ওয়াও, মানে এইরকম ইতিহাস তো আসলে আমরাই তৈরি করব। একটু আপনার কাছে জানতে চাই যে সিদ্দিকুর রহমান রানার আপ হয়েছেন, হয়তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি ছিল যে না, আমাদের বাংলাদেশি হিসেবে তিনি হয়তোবা এগিয়ে থাকবেন। সেই জায়গাটা থেকে একটু শুনতে চাই যে আসলে কি কোনো প্রবলেম ছিল বা কিছু ছিল, আপনাদের গল্ফের ভাষায় আসলে কিভাবে এক্সপ্লেনেশন করবেন? না, আসলে কোনো প্রবলেম ছিল আমি এটা বলবো না। গল্ফ এমন একটি স্পোর্টস, এখানে আপস অ্যান্ড ডাউন আছে। আমি যদি একটু তুলে ধরতে চাই তাহলে সেটা বলবো আমি যে আমাদের এখানে যারা আন্তর্জাতিক মানের যে প্লেয়ারগুলো আসছে, প্রায় 21টা দেশের মতো প্লেয়ার আসছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, এবং আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কোরিয়া থেকে আসছে হয়তো 10 জন, জাপান থেকে আসছে 15 জন, থাইল্যান্ড থেকে আসছে 30 জন। এরা কিন্তু গল্ফে এমনিতেও খুব আগায়, এবং তাদের দেশেও গল্ফ খুব একটি ভালো মানের স্পোর্টস। আমি যতদূর জানি খেলার আগে সিদ্দিক একটু অসুস্থ ছিল। আচ্ছা, তো প্রথম দিন তিনি লেভেল পার খেলে তার খেলাটা ঠিক জায়গায় রেখেছেন, কিন্তু প্রথম দিন তার কিছু বগি হয়ে যায়, যেটা আমরা গল্ফের ভাষায় বলি যে একটু খারাপ হয়ে যায়। তো সেটাকে কভার করে, খারাপটাকে তার মানে কি বলে, জাস্ট বগি বলি আমরা, বগি বা ডাবল বগি, পরে বুঝিয়ে দেব যে খেলাটা কি। না, আমরা এখানেও শুনতে পারি, যেটা হলো ও যেটা বলছে যে খেলতে গেলে ধরেন একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট ফ্ল্যাগ থাকে, হোল থাকে, 4টা শটে ওখানে ফেলতে হবে। আচ্ছা, তো
তো 4টা শটের যদি 4টা খেলেই যদি আমরা ফেলে দেয় তাহলে ওকে বলে পার লেভেল। আচ্ছা, যদি একটা বেশি করে তাহলে বলে বগি, যদি আচ্ছা। 2টা বেশি করে ডাবল বগি, আবার 4টের নিচে যদি করে এক তাহলে বলে বার্ডি, 2টা যদি কম করে ওকে বলে ইগল। এই টার্মিনোলজিগুলো আজকের না, এই টার্মিনোলজি আজ 500 বছর আগের থেকে এই টার্মিনোলজিটা গল্ফে ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, যেটি আপনি বলছিলেন আর কি। হ্যাঁ, তো তারপরও সে ওভারকাম করে মোটামুটি খেলাটাকে একটি ঠিক জায়গায় রেখেছে। দ্বিতীয় দিন সে 5 আন্ডার পার খেলেছে। একটু আগে যেটা স্যার আপনার সাথে শেয়ার করতেছিলেন যে একটা হোল থাকে, যেমন কোনো হোল আছে 500 গজের, কোনো হোল আছে 400 গজের। তো যেগুলো 400 গজের ওগুলাতে 4 বাড়িতে ফেলতে হবে। তো 4 বাড়িতে ফেলতে পারলে এটাকে বলে পার। আর যেগুলো 500 গজের হোল সেগুলোতে 5 বাড়িতে ফেলতে পারলে পার। তো এখানে যারা আমরা প্রফেশনালি গলফ খেলি, আমরা যে 4 বাড়িতেই ফেলতে পারি তা না, কিন্তু 4-এর কমও হয়, আবার অনেক সময় 4-এর বেশিও লাগে। তো এরকম 2-একটা হলে সিদ্দিকুরের 4-এর থেকে একটু বেশি লাগছে, তারপরেও সে এটাকে ওভারকাম করে লেভেল পারে ঠিক রেখেছে। দ্বিতীয় দিন সে পারের থেকে 5 শট কম খেলে আপনার 5 আন্ডার পার শেষ করেছে। তো প্রথম দিনে তার একটা হলে আমি যেটা জানি যে পারের থেকে 3 শট বেশি লাগছে, যেটা আমরা স্যারের সাথে শেয়ার করতেছিলাম যে সে ট্রিপল খেলছে, 7 খেলছে এক হলে। আচ্ছা, সেই হলে তার খেলার কথা 4। তো যে হলে সে 7 খেলছে, ওই 7টা যদি সে না খেলে তাহলে কিন্তু সে ওই লিডারকে ধরে ফেলে অলমোস্ট। এখানে একটু বলার দরকার যে গলফ খেলাটা সবসময় যে খুব এফিশিয়েন্ট গলফার কাজ করে ফেলে তা না। বড় বড় গলফার টাইগার উডসের মতো বা ওয়ার্ল্ডে যারা যারা নাম করা গলফার, অ্যাক্সিডেন্ট হয়। কারণ আপনি বলে মারবেন, বলে মারতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ধরলেন কি করে, বলে দিয়ে তাকিয়ে আছেন, সুইংটা কেমন হচ্ছে, সব মিলিয়ে যখন একটা ক্লিক করে তখন বলটা সামনে যায়। ডিস্টেন্স কত দূরে মারলাম। সিদ্দিক ওর সুন্দর খেলছিল, ওর আচ্ছা, সুন্দর খেলছিল। এই সুন্দর খেলছিল জায়গাটা থামিয়ে দেব, এরপরে কি হবে সেটা একটু একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসতে চাই। সম্মানিত দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথেই থাকবেন। আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আশা করি আমাদের সাথেই ছিলেন আপনারা। যেটি থামিয়ে দিয়েছিলাম যে সিদ্দিকুর খুব সুন্দর খেলছিল, এরপরে থামিয়ে দিয়ে আমি বললাম যে গলফ খেলাটা তো অনেকটা, বলছিলাম যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার চোখ, হাত, বল, এনভায়রনমেন্ট মানে বাতাসের লাইট সব কিছু মিলে। ওদিন যেটা সিদ্দিকুরের হয় না, ওদিন হয়েছে যখন বল মেরেছে, বলটা যেটা গাছে বাড়ি খেয়ে গাছের একটা ডালে লাগছে, লেগে হয়তো বাইরে যেতে পারতো, সোজা যেতে পারতো, গেছে এমন জায়গায় যেখানে যাওয়ার কথা না, যার জন্য পেনাল্টি আছে। ওর 2 শট পেনাল্টি হয়। যার জন্য ও ওইটাতে একটু নার্ভাস তো হবেই, যে কোনো একটা প্লেয়ার নার্ভাসও হয়, এবং ও অ্যাকাস্টম যে ও নার্ভাসনেসে কাটিয়ে উঠে ও 3 শট ওভার খেলেছে ওকে। আচ্ছা, যার জন্য এইটাকে কভার করতে ওর সময় লেগেছে। তবে আমি সিদ্দিকুরের ব্যাপারে বলবো, যে কোনো প্রফেশনাল প্লেয়ার একটা হলে 3 ওভার খেলার পরে পরবর্তীতে সুন্দর করে সে কাটিয়ে উঠছে, পরবর্তীতে উনি সে সুন্দর করে কাটিয়েছে। এটাই ছিল দেখার বিষয়। আমরা কল্পনাও করিনি যে এবার ও সেকেন্ড রানার আপ হবে এই ডিজাস্টারের পরে, কিন্তু ও তো হি ওয়াজ অলমোস্ট যে চ্যাম্পিয়ন হলো তাকে ধরেই ফেলেছিল, যদি লাকটা একটু ফেভার করতো, প্রায় ধরে ফেলেছিল। বাহ। সোহেল ভাই, আপনার কাছে আসি যে আমরা গলফ সম্পর্কে আসলে কিন্তু অনেকটা কম জানি, হয়তো আয়োজনের মাধ্যমে এত বেশি দেখানো হচ্ছে সেখান থেকে জানতে পেরেছি বা আরও জানতে চাই। একটু যদি বলি যে বাংলাদেশে আমাদের পেশাদার গলফের কথা শুনতে চাই, সেখানে তাদের সংখ্যা কত, এবং আপনাদের কাছে যদি যে এই গলফের ব্যাপারে একটা যে মান উন্নয়ন থাকে, যে ডে বাই ডে সেটাকে আরও ইনক্রিজ করা, এইটা একটু শুনতে চাই যে এটা কেমনভাবে আসলে কি সারিতে যাচ্ছে। আচ্ছা, সেটা বলার আগে আমি একটু বলতে চাই যে কুর্মিটোলা গলফ ক্লাব কিন্তু এরকম বহুবার আপনার জার্নালিস্টদেরকে বোঝানোর জন্য এবং জার্নালিস্টদের যেন খেলতে পারে, খেলে যেন তারা কিছু গলফ সম্পর্কে জানতে পারে, সেই রকম কিন্তু ব্যবস্থা কুর্মিটোলা গলফ ক্লাবে আছে। এবং এর জন্য আমাদের যে কুর্মিটোলা গলফ ক্লাবের সিও মহোদয় আছেন এবং যারা আছেন তারা কিন্তু খুব যথেষ্ট উদয়, এবং তারা কিন্তু শেখানোর জন্য এবং
বোঝানোর জন্য খুব আগ্রহী। তো আমি এই ন্যাশনাল টিভির মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, যারা জার্নালিস্ট আছেন, যারা গল্ফটাকে আরও বেশি একটু তুলে ধরতে চান এবং বুঝতে চান, জানতে চান, তারা মোস্ট ওয়েলকাম। কুর্মিটোলা গলফ ক্লাব বা এখানে এজিসি আছে, আর্মি গলফ ক্লাব আছে, তারা ওইখানেও যেও মানে আপনার অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো যেটা আপনি বলতেছিলেন যে শুধু জার্নালিস্টের কথা বলছি, মানে আমরাও তো আছি, আমরা কি ওখানে যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানে অবশ্যই আমাদের এন্ট্রি আছে তো? হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি আছে। এন্ট্রি আসলে বাংলাদেশের গল্ফটা এখন মোটামুটি অনেকের জন্য উন্মুক্ত আছে। তো বা কেউ যদি জানতে চায়, শিখতে চায়, শেখার আগ্রহ আছে, তারা অবশ্যই যেতে পারবেন ওইখানে এবং বাংলাদেশের গল্ফটাকে আর একটা লেভেলে তুলে ধরতে পারবেন আপনারা। আর বিপিজি এর যে গলফাররা যে এখন আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জন্য যেটা আসলে করা দরকার, আমার কাছে যেটা সবসময় মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসাবে, যে আমাদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে একটু ডিসিপ্লিনের অভাব আছে। যেহেতু আমরা গ্রোয়িং আপ কান্ট্রি, আমাদের দেশে তো আর ওরকম একদম হাই টেকনোলজি বা হাই লেভেলের কোচ এগুলো কিছুই নেই, বাট আমরা উঠতেছি মাত্র, আমরা উঠতেছি। যারা দুই একজন, সিদ্দিক একজন আছে, আমি একজন আছি, জামাল হোসেন মোল্লা আছে, যারা হয়তো বাইরে গিয়ে দু একটা ট্রেনিং নিয়ে এসেছি এবং চেষ্টা করতেছি বাংলাদেশের গল্ফটাকে আরেকটা লেভেলে নেওয়ার। এই চেষ্টাটা অবশ্যই অব্যাহত থাকবে আমাদের। কিন্তু সেই সাথে আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের নিজেদের প্লেয়ারদের ভিতরে একটু ডিসিপ্লিনের অভাব আছে। তো আমরা যদি এই ডিসিপ্লিনের ভিতরে লাইফটাকে লিড করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের গল্ফটাকে আরেকটা লেভেলে নেওয়া সম্ভব। আচ্ছা, একটু সংখ্যা জানতে চাচ্ছিলাম যে আপনাদের পেশাদার এবং অ্যামেচার, এই পেশাদার এবং অ্যামেচার মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? অ্যামেচার আসলে খেলে দেশের জন্য, ফর ন্যাশনাল টিম, দে ক্যারি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। প্রফেশনালরাও ফ্ল্যাগ ক্যারি করে, বাট প্রফেশনাল দে প্লে ফর মানি। লাইক আমি যেখানে টুর্নামেন্ট খেলতে যাব, যেমন এখন আমার নেক্সট টুর্নামেন্ট মালয়েশিয়াতে, এখন মালয়েশিয়াতে যে আমি খেলতে যাব, ওইখানে যদি আমি 2 দিন পরে কাট পাই, দেন আইল মেক মানি। ওকে। আর ন্যাশনাল টিমে যারা খেলে, তারা যেমন ধরেন সে হয়তো কোথাও গেল খেলতে, ভুটান, শ্রীলঙ্কা বা ইন্ডিয়াতে খেলতে গেল, তখন সে জিতলে পাবে ট্রফি। তো একবার আপনি যদি টাকা নেওয়া শুরু করে দেন, দেন ইউ আর এ বিকাম এ প্রফেশনাল। একটু পরিষ্কার করে দিই, সুন্দর করে বলেছে। প্রফেশনাল আর অ্যামেচার, আমিও একটা অ্যামেচার গলফার। আচ্ছা আচ্ছা, অ্যামেচার কি আর প্রফেশনাল পার্থক্য হলো, যখন একটা লেভেলে গলফার যখন খুব সুন্দর খেলে, সুন্দর খেলে, জিরো হ্যান্ডিক্যাপ বলি আমরা, মানে স্ক্র্যাচ হ্যান্ডিক্যাপ, মানে ও একদম ভালো প্লেয়ার, তখন আমাদের এখানে অ্যাসোসিয়েশনে, গলফ প্রফেশনাল অ্যাসোসিয়েশনে নামটা লিখে ও প্রফেশনাল হয়ে যায়। প্রফেশনাল যখনই হয়ে যায়, তখন ওর প্রত্যেকটা খেলায় ও কিন্তু এটাই ওর পেশা। আচ্ছা, গলফ খেলবে, প্রত্যেকটা জায়গায় যেখানে খেলা হচ্ছে খেলবে, তার যোগ্যতা অনুযায়ী খেলবে, সে টাকা আর্ন করবে ওখান থেকে। আর অ্যামেচাররা কোনো টাকা আর্ন করে না। অ্যামেচাররা তাদের শৌখিন গলফার, তারা অনেকে আছে যারা এই অ্যামেচার থেকে ভালো খেলতে খেলতে উঠে একটা পর্যায়ে গেলে প্রফেশনাল হতে পারে। আবার অনেক গলফার আছে যারা ভালো খেলে কিন্তু প্রফেশনাল, পেশাদার হয়নি, কারণ সে অন্য পেশায় আছে, সে পেশাদারি হতে চায়। পার্থক্য হলো একটা পেশাদার, একটা অপেশাদার। আচ্ছা, একটু যদি বলি যে পেশাদার যারা, তাদের কি আলাদাভাবে কোনো স্পন্সর থাকে? আমি এবং এই ব্যাপারটা বলি, একটা জিনিস একটু যোগ করতে চাই যে আমি শুনেছি যে যারা পেশাদার, তাদের স্পন্সরের ভীষণ অভাব থাকে। আমি ওইটা ক্লিয়ার করছি। গলফের দুরকম স্পন্সরিং আছে। আমরা যে বসুন্ধরা গ্রুপ যেটা করলো, এটা গ্রেট স্পন্সরিং। এটা আমরা একটা খেলা এই দেশে হওয়ার জন্য যে ফিনান্স করা, সেইটা সম্পূর্ণ করলাম। তো এটা খেলাটা হলো, এখন আমরা খেলোয়াড়ের ব্যাপারে আমরা করিনি এটা, কিন্তু খেলোয়াড় প্রত্যেকটা সেখানে বোধহয় এবার $3 লাখ ছিল। এটা $3 লাখ খেলা ছিল প্রাইজ মানি। তো এটা গেল, তো আমরা এটা বসুন্ধরা গ্রুপই ফিনান্স করেছে পুরাটাই, সবকিছু করা। এটা গেল একটা খেলা স্পন্সরিং করা, খেলা মানে একটা টুর্নামেন্ট স্পন্সরিং করা। কিন্তু পাশাপাশি আছে যে এদের গলফার, প্রফেশনাল গলফার এখন আমাদের বাংলাদেশে প্রায় 100-র মতো কাছাকাছি, 115 জন। এই 115 জন কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে উঠে এসেছে। সবাই যে খুব ভালো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তা না, গরিব আছে কেউ বা। তো এদেরকে এই খেলাটা কিন্তু এক্সপেন্সিভ খেলা। একটা সেটের দাম, তার ট্রেনিং, তার ড্রেস আপ, তার খাবার দাবার, তার ফিটনেস, তার পরিবারও আছে। সব চিন্তা করে এই খেলাটা এক্সপেন্সিভ, যেহেতু এই খেলা তাকে চালিয়ে যেতে হলে সুন্দরভাবে যদি সে করতে চায়, তাহলে তো স্পন্সর দরকার। এই পয়সা করে কেউ যেন তাকে সাপোর্ট করবে, একদম চিন্তামুক্তভাবে যেন সে খেলতে পারে, প্রশিক্ষণ নিতে পারে এবং খেলার মাঠে যেন তার অন্য কিছু ডিস্টার্ব না করে।
এই জন্য দরকার হলো স্পন্সর তাকে পুরো ফিনান্সিয়াল সাপোর্টটা যদি দেন একদম নিরবচ্ছিন্নভাবে, তাহলে একটা গলফার তৈরি হবে। এবং এরকম গলফার মিলেই যখন এক জায়গায় খেলে, সেই স্পন্সরিংটা আমরা করেছি। তো দুইটা স্পন্সরিং এখানে, তো আমাদের দুই দিকেই আমরা এটা করলাম, আশা করি অনেকে আসবে। কিন্তু আমাদের এই স্পন্সরিং এখনও আমরা ওইভাবে তবে হ্যাঁ, অনেক স্পন্সর এগিয়ে এসছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক ভালো স্পন্সর এসছেন, যেরকম তারও স্পন্সর আছে, সিদ্দিকের স্পন্সর ছিল একসময় আমাদের গ্রামীণ ফোন। তো এরকম স্পন্সর আছে। তো এরকম স্পন্সর প্রত্যেকটা প্লেয়ারের জন্য যদি স্পন্সর তৈরি হয়ে যায়, স্পন্সর চলে আসে, এই খেলায় আমরা আর একটা হাইটে যেতে পারবো। ওরা নিশ্চিন্তভাবে খেলবে এবং ভালো ফলাফল এনে দেবে দেশের জন্য। সেই একটু আসবো যে বরাবরের মতো যে মানে ঘুরে ফিরে আরেকটা কোশ্চেন আমি রিপিট করতে চাই, যে অনেক প্লেয়ার এখানে এসেছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশ নিয়ে আপনার সাথে বলবো, কিন্তু ওনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে তারা এসেছে, তাদের সাথে আপনারা খেলেছেন, কথা বলেছেন, একই সাথে থেকেছেন, এটি একটু আগেও বলেছি আমি। কিন্তু পার্থক্যের কথা যদি বলি, যে আমাদের পেশাদার যারা গলফাররা আছে তারা কি অনেক বেশি ম্যাচিউর বাইরের দেশের থেকে? আপনি বলেছিলেন যে তারা ম্যাচিউর বেশি, কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের যদি আমরা যদি আরেকটু মানে ম্যাচিউর যদি বানাতে চাই তাদের সাথে, তাহলে আমাদের আসলে কি কি করতে হবে? আসলে এটার জন্য যেটা দরকার, যে আমাদের দেশের প্লেয়ারদেরকে যদি ওই লেভেলে যদি আরেকটু বেশি ভালো পারফর্ম করাতে চায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে আরো বেশি লোকাল টুর্নামেন্ট হওয়া উচিত। বিপিজি এর আন্ডারে, যেটা বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন আছে, সেটার আন্ডারে যদি মিনিমাম আপনার 15 থেকে 20টা খেলা হয় বাংলাদেশে, এটার মাধ্যমেই একমাত্র সম্ভব বাংলাদেশের গলফটা আরেকটা লেভেলে নিয়ে যাওয়া। কারণ আমার নিজের দেশে যদি আমি আন্ডার পার কীভাবে খেলতে হয় না জানি, তাহলে আমি বাইরের কোর্সে যে আমি কখনোই আন্ডার পার খেলতে পারবো না। আগে তো আমার নিজের দেশে ভালো করতে হবে। তো এইভাবেই আপনার যখন যত বেশি একটা প্লেয়ার খেলবে, বিভিন্ন কোর্সে খেলবে। এখন আমরা যেটা আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা কুর্মিটোলামুখী হয়ে গেছি সবাই ওই কুর্মিটোলাতে খেলার চিন্তা করি। আসলে আমাদেরকে কুর্মিটোলা থেকে বের হইতে হবে। চিটাগাং গলফ কোর্স আছে, সাভার গলফ কোর্স আছে, কুমিল্লাতে গলফ কোর্স আছে। কোর্স যেরকমই হোক, যেই মানের হোক, প্রত্যেকটা ওয়েদারই আমাদেরকে সেট হইতে হবে। এবং এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব যে বাংলাদেশের যে কর্পোরেট হাউসগুলো আছে বসুন্ধরার পাশাপাশি, সবাই যদি একটু এগিয়ে আসে গলফের প্রতি, আমার বিশ্বাস বাংলাদেশের গলফ খুব শীঘ্রই আরেকটা লেভেলে যাওয়া সম্ভব। আচ্ছা স্যার, একটু আসবো যে আপনারা আয়োজন যখন করেছিলেন, তখন এই যে বিভিন্ন দেশ এসেছে, তাদের সবাইকে, তারা তো সবাই নিঃসন্দেহে ভালো খেলেছে, অনেক ম্যাচুরিটি প্লেয়ার, এবং সেই সাথে তাদের বলবো যে এক নম্বর খুব নাম করা প্লেয়ারও এখানে এসেছেন। ভারতের শুভঙ্করকে দেখেছি, থাইল্যান্ডের জানে ওয়াদানন্দ। তো এই যে প্লেয়ারগুলো এসেছে, তাদেরকে একসাথে করা, এই একতাবদ্ধটা কিভাবে করলেন? আচ্ছা, এটা এই যে টুর্নামেন্টগুলো এক একটা এবং তারা আরেকটু যোগ করতে চাই যে তারা নিশ্চয়ই এখন তাদের কানের মধ্যে ঢুকে গেছে যে বসুন্ধরা নামে বাংলাদেশে এরকম একজন স্পন্সর আছে যারা $3 লাখ খরচ করতে পারে। জি, আমি এখানে বলে রাখি, এশিয়ান ট্যুর একটা সংস্থা আছে। এশিয়ান ট্যুর অ্যাকচুয়ালি এই খেলাগুলো কন্ডাক্ট করে থাকে, পুরো আমাদের এশিয়ার জন্য ওরা কন্ডাক্ট করে। এবং আমরা যেরকম এটা এখানে অর্গানাইজ করেছে, ওরা উপর থেকে সমস্ত এই যে মাঠটা তৈরি করা, মাঠকে রেগুলেট করা, খেলাকে সম্পূর্ণ পরিচালনা করা, এই মাঠকে কিন্তু আমাদেরকে 4 দিন আগে মাঠটা ওদেরকে বুঝিয়ে দিতে হয়েছে, যাতে করে আমাদের কাছে মাঠ থাকলো না। ওরা এখন ডিফিকাল্টিসগুলো, মাঠের ফাস্টনেস করা, কোথায় একটু ডিফিকাল্টি, ওরা নিজস্ব মতো করেছে, আমাদেরকে রাখেনি। তো এই এশিয়ান ট্যুরের কাছে সবাই এনলিস্টেড হয়, যারা বড় বড় খেলোয়াড় আছে, সারা ওয়ার্ল্ডের খেলোয়াড়, ওদের নাম আছে, ওরাই ইনভিটেশন পাঠায় এবং যারা এখানে খেলতে পারবে তাদেরকে বলে যে তুমি খেলবে কিনা, তাদেরকে এখানে নিয়ে আসে। এবং এটা একটা সারা বছর ধরে সিরিজ চলে। যেরকম আমাদের এখানে খেলা হওয়ার আগে কিন্তু প্লেয়াররা খেলেছে মিয়ানমারে খেলছে, মিয়ানমারে খেলার পরে খেলা শেষ করে সবাই এখানে আসছে। তার আগে কিন্তু সিঙ্গাপুরে হয়েছে, সিঙ্গাপুরে টুর্নামেন্ট ছিল, সিঙ্গাপুরের টুর্নামেন্ট। তো এরকম সিরিজ এই এশিয়ান ট্যুরই এটা কন্ডাক্ট করে। এবং এশিয়ান ট্যুরের কাছে সবার নাম, কোন গ্রেডের, কোন স্ট্যান্ডার্ড, সব ওদের কাছে মান আছে। এই খেলা খেলতে গেলে আমাদের এখানে যারা খেলতে আসলে এর কিন্তু একটা মান আছে, যে মান তারা যদি ওই মানে উঠতে পারে তখনই এশিয়ান ট্যুর তাদেরকে ডাকবে। যদি খেলা কেউ খারাপ করে ফেলে তাকে কিন্তু এশিয়ান ট্যুর ডাকবে না। তবে আমরা যখন বাংলাদেশে এখন এইবার বসুন্ধরা বাংলাদেশ ওপেন করছি, যেহেতু আমরা হোস্ট, আমাদেরকে একটা ওরা অ্যাডভান্টেজ দেয় যে আমাদের
প্রফেশনাল যারা আছে আমরা নর্মাল ওই স্কেল থেকে আমরা আমাদের দেশের প্লেয়ারদেরকে আমরা উঠানোর জন্য উদ্বুদ্ধ করার জন্য যারা একটু প্রফেশনাল নিচু দিকে আছে ওদেরকেও খেলার জন্য একটা অনুমতি দেয়, যার জন্য আমাদের এবার প্রফেশনাল লেভেলে খেলেছে প্রায় 30-32 জন প্লেয়ার খেলেছে। সাধারণত যে কোনো ট্যুরে এটা যে এখন এরপরে মালয়েশিয়াতে খেলা হচ্ছে, মালয়েশিয়াতে কিন্তু আমাদের এতজন প্লেয়ার যেতে পারবে না। অনলি কটা প্লেয়ার যাচ্ছে আমাদের? সিদ্দিক স্যার, সিদ্দিক এটার পরটা স্যার মালয়েশিয়াতে হচ্ছে, সিদ্দিক চলে গেছে, কালকে রাত্রে চলে গেছে। তথাপি ওই মানের প্লেয়ারদেরকে লিস্ট সবকিছু এই যে খেলাটা খেললো, খেলার পরেই কিন্তু কার কি অবস্থান কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে এবার যে চ্যাম্পিয়ন হলো যে আমাদের যে থাই প্লেয়ারটা জাজ, এ কিন্তু জাজ হিসাবে পরিচিত। জাজ কিন্তু ওর কোনো রকম কোনো ইসে ছিল না, কিন্তু কোনো ইসের দিকে নেই, মানের দিকে। এই প্রথম এখানে খেললো, প্রথমবারে ও একটা পজিশন ক্রিয়েট করে ফেলেছে। 17 আন্ডার খেলে ও কিন্তু এই বছর ধরে ওর কিন্তু আর কোনো বাধা নেই, ও প্রত্যেকটা ট্যুরেই খেলতে পারবে। এরপরে ইন্দোনেশিয়ান আছে, তো ফিলিপাইন আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, অন্য জায়গায় যেখানে সব জায়গায় ডাক পাবে। তো এইভাবে প্লেয়ারদের ডাক পড়ে, তারা খেলতে পারে। তো আমাদের কোয়ালিফাই করতে হয়, খেলতে গেলে ওখানে ওই লেভেলে খেলতে গেলে কোয়ালিফাই, সবাই যে খেলতে পারবে তা না, কোয়ালিফাই হওয়ার পরে তারা ওই সমস্ত জায়গায় খেলার ডাক পায়। এবং এশিয়ান ট্যুর মূলত খেলাগুলো অর্গানাইজ করে। একটু আপনার কাছে আসবো, এই যে আমরা বাংলাদেশিরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের কি আপনারা কি ওভাবে আমন্ত্রণ পান? এটা আসলে আমন্ত্রণ পাওয়ার কিছু না, এটা যার যার যোগ্যতা প্রুভ করে ওই লেভেলে যাইতে হবে। এটা এমন কিছু না যে চাইলে আর দিয়ে দিল। এটার জন্য স্যার একটু আগে বলতেছিলেন আপনাকে যেটা যে কোয়ালিফাইং স্কুল নামে যেটা আমরা বুঝি, পৃথিবীতে প্রায় মেজর কি স্কুল আছে মনে করেন 5টা। ইউএস পিজিএ ট্যুর আছে, ইউরোপিয়ান পিজিএ ট্যুর আছে, জাপান পিজিএ ট্যুর আছে, তারপরে আপনার ইন্ডিয়ান পিজিটিআই আছে, এরকম বড় বড় 4-5টা ট্যুর আছে, এশিয়ান ট্যুর আছে। তো প্লেয়ারদেরকে বুঝতে হবে সে কোন মানের প্লেয়ার, সে কোন ট্যুরে যাবে, কোন ট্যুরে কোয়ালিফাই করলে সে কার্ড পাবে, সে কোন ট্যুরে কোয়ালিফাই করে কার্ড পাওয়ার পর সে কোন ট্যুরে গেলে কিছু টাকা কামাই করতে পারবে। এটা এমন না যে ঠিক আছে আমার মন চাইলো গেলাম আমি। যেমন এশিয়ান ট্যুরে কোয়ালিফাই করতে অলমোস্ট $5,000 মতো খরচ আছে। এন্ট্রি ফি $2,000, কেডি ফি আছে, হোটেল ফেয়ার আছে, প্লেন ফেয়ার আছে, সব মিলিয়ে একটা প্লেয়ারকে চিন্তা করতে হয়। তো এই কোয়ালিফাইয়ের মাধ্যমেই আপনার ওই টুর্নামেন্ট খেলা সম্ভব। যদি আপনি কোয়ালিফাইড করেন তাহলে আপনি ওইখান থেকে অটোমেটিক ইনভিটেশন পেতেই থাকবেন। স্যার যেটা বলল একটু আগে, কারণ ওই কোয়ালিফাইয়ের পরে একটা র্যাঙ্কিং দিয়ে দেওয়া হয়, কে কততে শেষ করছে, কতজনকে নেওয়া হবে, কতজনকে নেওয়া হবে না, বা কতজন ওয়েটিং লিস্টে থাকবে, এরকম একটা চার্ট দেওয়া থাকে। এটা শুধু আমি না, এটা যে কোনো সাধারণ মানুষও আপনার ইন্টারনেট সার্চ দিলে এটা পাবে। তো এই কোয়ালিফায়ারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনি কত নাম্বার স্থানে আছেন, আপনি কি এই টুর্নামেন্ট খেলতে পারবেন কি পারবেন না, ওরাই তখন আপনাকে একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। আচ্ছা, আমি একটু এই দুজনের কাছে জানতে চাইবো যে খেলার কিছু রুলস তো অবশ্যই আছে এইটা নিয়ে, কিন্তু তার আগে আবারও একটু ঘুরে আসি, চলুন আমরা একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, আরও একটা ব্রেকে যাচ্ছি, সাথেই থাকেন। ওয়েলকাম ব্যাক। যেটি বলছিলাম যে রুলস নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে কে বলবে, টস করব? না, এটা আসলে যেহেতু আমার সিনিয়র আছে এখানে, আমি এটা স্যারের কাছে দিলাম, স্যার বলুক। আসলে গলফটা প্রথমে আমি বলি, গলফটা একটা এক্সপেন্সিভ খেলা, হ্যাঁ, যার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গলফটা দেখেন খুব কম লোকেই গলফ খেলাটা পুরোপুরিভাবে জানে। তো গলফ খেলাটা এক্সপেন্সিভ এবং গলফটা জন্য অনেক জায়গা লাগে, এবং গলফ কোর্স তৈরি আমাদের বাংলাদেশে এখন সর্বকলের মধ্যে 12-13টা গলফ কোর্স আছে। আচ্ছা, একটু আমার মাথায় একটা হঠাৎ করে কোশ্চেন আসলো, সেটা হচ্ছে মাঠ যেটা থাকে সেটা কি একেবারে সমান লেভেলে থাকে নাকি যেরকম আছে যে উঁচা নিচে যেভাবে আছে? আসলে এটা হলো আপনি যে দেশে যাবেন গলফ কোর্সটা ঠিক ওই দেশের ট্রেনের সাথে মিলিয়েই গলফটা হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, চিটাগাং দেবে আমাদের পাহাড়ি ট্রেনের মধ্যে, প্লেন আছে, পাহাড় আছে, উঁচু নিচু অনেক বেশি। ঢাকায় উঁচু নিচু কম, পুকুর, পানি,
একটু জঙ্গল এগুলো মিলিয়ে। তো যে দেশে গলফ, যে দেশের ট্রেন মানে ওদের প্রাকৃতিক সৌন্দর্য ওর সাথে মিলিয়েই কিন্তু গলফ কোর্সগুলো হয়। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হলো গলফ পৃথিবীর মধ্যে প্রথম গলফ কোর্সটা হয়েছিল স্কটল্যান্ডে, প্রথম অ্যানশিয়েন্ট গলফ বলে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার সেকেন্ড যেটা ওয়ার্ল্ডে দ্বিতীয় ওয়ার্ল্ডেস্ট গলফ সেটা কিন্তু কলকাতাতে, রয়্যাল কলকাতা গলফ, রয়্যাল টালিগঞ্জ গলফ। ওটা আমি অ্যামেচার জিতেছিলাম 2000 আচ্ছা সালে। আচ্ছা। তো এর পরে বাংলাদেশের গলফ তো তার অনেক পরে এসেছে। তো যার জন্য হয়েছে যে এই মাঠগুলো বিভিন্ন জায়গায় এই এত পরিমাণ জায়গা সংকুলন করাও খুব অত্যন্ত ডিফিকাল্ট। আর গলফ তৈরি করা যায় কিন্তু গলফ মেনটেন করা খুব কঠিন, চ্যালেঞ্জিং, সম্পূর্ণ চ্যালেঞ্জিং। তো অনেক গলফার যদি না আসে, যে স্পন্সররা যদি না আসে, একটা গলফ মাঠ রেগুলার মেনটেন করে রাখা খুব ডিফিকাল্ট। যার জন্য প্রত্যেক জায়গায় দেখবেন যে ডিফেন্স, এটা ইন্ডিয়াতেও আছে, মিয়ানমারে আছে, আমাদের এখানে আছে, পাকিস্তানে আছে, থাইল্যান্ডে আছে। এই মাঠগুলো কিন্তু মূলত এখন প্রাইভেট সেক্টরে অনেক চলে এসছে সুন্দর সুন্দর মাঠ। মূল মাঠগুলো কিন্তু আর্মি তৈরি করেছে, আর্মি এটা মেনটেন করতো, আর্মি ইঞ্জিনিয়ার্স স্যাপার্সরা এটা সুন্দর করে মেনটেন করতো। যার জন্যে এখন এই আমাদের বাংলাদেশেও সবকটা গলফ প্রায় এখন উজ্জীবিত আছে, ডিফেন্স ম্যানেজমেন্টে আছে, তৈরি করে রেখেছে। আচ্ছা। তো রুলসের কথা যেটা বলছেন, এই রুল যার যে একটা মাঠের সাথে আর একটা মাঠ কিন্তু আপনি কোনোদিন মিলবে না, এক একটা মাঠ এক এক রকম। তবে নিয়মের মধ্যে সেটা কি মানে যেরকম আমি বলছিলাম যে কুর্মিটলা যে আমাদের গলফ, সেই মাঠ কি মানে অনেকগুলো তো ওখানে মাঠ আছে, তার মানে কি ওই মাঠের সাথে আরেকটা মাঠ না, নাকি একটাই মাঠ। আচ্ছা, একটা মাঠের মধ্যে আপনাকে একটু ছোট্ট করে বুঝাই, সে ধরেন একটা এখান থেকে আমি খেলবো, দূরত্ব হলো 180 মিটার অথবা ইয়ার্স যেটা। তো এইটা পার 3 আমার 3 শটে খেলতে হবে। আচ্ছা, 3 শটে খেলতে গেলে আমার মাঝখানে অনেক অসুবিধা দেওয়া আছে, প্লেয়ার যাতে একটু কি একটা পুকুর আছে, ওইদিকে পাহাড়ের মতো উঁচু আছে, একদিকে বালু দেওয়া আছে, কিন্তু আপনার মারতে হবে ফ্ল্যাগে। আচ্ছা, তো ফ্ল্যাগে যদি না মারতে যদি না পারেন আপনি, গ্রিনে যদি গ্রিন একদম যেটা সুন্দর করে যেটা গড়ায় বল মারে, ওখানে যদি আপনি উঠাতে না পারেন তাহলে হয়তো বললো বালিতে। আচ্ছা, বালিতে আপনার বালির শট আলাদাভাবে খেলতে হবে, বালি থেকে উঠিয়ে আবার কাছে নিতে হবে। আপনি 3 বারে যদি খেলেন পার, 3-এর শটের নিচে যদি খেলেন, 2-এ যদি খেলেন তাহলে বার্ডি, 4-এ খেললে বগি। তো এইটা এই নিয়মকানুন। এরপরে 4, এটা তো পার 3, এটা 3 শটে খেলা। আবার অনেকগুলো আছে যেগুলো হলো আপনার 4 শটে খেলা। তো 4 শটে ডিফিকাল্টিজ আছে, যে আপনি একটা ফেলাইতে হবে একটা জায়গায়, যেখানে পরবর্তী শট নেবেন। আপনি যদি ওই সমস্ত জায়গায় না পড়ে, বাগানে চলে গেল, পানির মধ্যে পড়লো, সব পেনাল্টি অ্যাড হবে। যখন পেনাল্টি অ্যাড হয় আপনি তো খেলা খারাপ হচ্ছে। যারা প্রফেশনাল এদের লেভেলে যে খেলে, এরা যেখানে তাকায় ঠিক সেখানেই মানে ওই প্রফিসিয়েন্সি ওরা অর্জন করে এই মাঠে এসেছে অ্যাজ প্রফেশনাল। কিন্তু আমরা যারা অ্যামেচার আমরা মোটামুটি খেলি, আমাদের থেকে আরেকটু বিলো স্ট্যান্ডার্ড, তারা পানিতে ফেলে, বল লুজ করে হারাচ্ছে, এই খেলা খেলতেছে, মজা লাগছে, হাঁটছে এটা। কিন্তু প্রফেশনাল লেভেলে খেলা একদম পারফেক্ট হতে হয়, যে 4টাতে 4টেই খেলা উচিত, তার বিলো খেলা উচিত। বার্ডি যত বার্ডি খেলবে ওর জন্য প্লাস পয়েন্ট এগিয়ে যাচ্ছে। বার্ডি মানে একটা শট, 2টা শট কমে খেলা আর কি। তো এই হলো মূল নিয়ম। আর নিয়ম এর মধ্যে অনেক আছে, ড্রেস কোড আছে। আপনি ওখানে যে কোনো ড্রেসে গলফ খেলা যায় না। গলফ খেলতে হলে আপনার নিয়ম কানুন আছে, গলফ শু পরতে হবে, গলফ শু ছাড়া মাঠেই ঢোকা নিষেধ। আচ্ছা, দেন আপনার প্যান্ট পরতে হবে, সোভার কালারের প্যান্ট, লাইট কালারের প্যান্ট বা যে সোভার কালার প্যান্ট, গেঞ্জি পরতে হবে, কলার থাকতে হবে। এবং সেটা কি এক কালার মানে না, যে কোনো কালার সেটা পরা যাবে, যে কোনো আপনার পছন্দ মতোই আপনি পরেন, কিন্তু কলার থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, বেল্ট পরতে হবে, বেল্ট পরাটা মাস্ট। আচ্ছা, বেল্ট পরতে হবে, ইন করতে হবে, ইন তো হবে এবং বেল্ট পরতে হবে। এইটা হলো একদম ড্রেস কোড। এই ড্রেস কোড ছাড়া নরমালিও কোনো গলফ কোর্সে কাউকে খেলতে দেওয়া হয় না। এবং ক্যাপ যেটা সেটা থাকলে টুপিও থাকাটা ম্যান্ডেটরি না, বাট টুপি থাকাটা আমার জন্যই প্রয়োজন, বিকজ সূর্য আমাকে তো খেলতে দিবে না, আচ্ছা, আমি দেখতে পাবো না চোখে, সূর্যটা আমাকে এই করার জন্য। তবে বৃষ্টির মধ্যেও খেলা হয়, বৃষ্টির মধ্যে একবার যদি খেলা শুরু হয়, ইভেন বৃষ্টি হলে বৃষ্টির মধ্যেও খেলতে হয়। তো এর জন্য এই খেলাটা চালাতে গেলে অনেকগুলো নিয়ম আছে। যেরকম একটা বল পানিতে যদি পড়ে যায় তাহলে কোথা থেকে সে সেকেন্ড শটটা করবে, যে বলটা যদি আউট অফ বাউন্ড এলাকায় চলে তাহলে কিভাবে খেলবে। আউট অফ বাউন্ড মানে যেখানে মারার কথা না কিন্তু চলে গেছে, আচ্ছা, ওর জন্য 2টা স্ট্রোক পেনাল্টি দিতে হবে। তো এরকম অনেক নিয়ম কানুন করেই এই গলফটা তৈরি। আর নিয়ম কানুন একদিনে হয়নি, এটা প্রায় 500 বছর ধরে এই নিয়ম কানুন
বিভিন্ন সময় ইমপ্রুভ হচ্ছে, হচ্ছে করতে করতে গল্ফটা কিন্তু অনেক পুরনো খেলা। গল্ফ প্রথম যে মাঠটা তৈরি হয় সেটা 1490 সালের দিকে। আচ্ছা। আর আজ অবধি গল্ফের ইমপ্রুভ হচ্ছে। আমেরিকায় শুধু কয়েক হাজার গল্ফ কোর্স আছে প্রফেশনাল প্রাইভেট সেক্টরে। এখন ওরা তো বলে গল্ফ ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন যে সাধারণ ইনকাম নিয়ে একটা আমেরিকাতে গল্ফ খেলা সম্ভব না, সো এক্সপেন্সিভ। কিন্তু আমাদের দেশে এই গল্ফ খেলা সম্ভব। আমাদের এখানে অনেক খরচ কম রাখা হয়েছে, যার জন্য আমাদের প্রফেশনাল যারা আছে এরা সুবিধা পাচ্ছে, এবং আমরাও সুবিধা করে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছেন। তো আশা করছি আমরা যে এদের ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক, এবং এই যে বড় বড় আমরা যে হাইটগুলো করছি, খেলাগুলো করা হচ্ছে, এবং বছরে ওদের 12-13টা খেলা ইনশাল্লাহ হবে, এবং আমরা ভবিষ্যতে ভালো গল্ফার পাবো, এবং এর দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে, কোনো সন্দেহ নেই। আসলেই কোনো সন্দেহ নাই। একটু আপনার কাছে আসতে চাই যে আপনার সামনে প্ল্যানিংগুলো কি কি আছে, আপনি কোথায় খেলতে যাবেন, কি কি আছে, কতগুলো ইনভাইট পেয়েছেন, আরেকটু যদি যোগ করে দিই যে আমাদের কেমন ইনকাম চলে এসছে যেটা দিয়ে আমরা আসলে সবাই যেতে পারবো কিনা কোথাও। আমি কিছুদিন আগে আপনার থাইল্যান্ডে ব্যাংককে, যেটা এশিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল, সেখানে গিয়েছিলাম। আচ্ছা। 11 থেকে 14 ফাইনাল স্টেজ খেলেছি, এবং ওইখানে 1200 লোকের ভিতরে আমি 94তম হয়েছি। তো মূলত তারা 35 জনকে কার্ড দেয় কোয়ালিফায়ার মাধ্যমে। এই 1200 লোকের ভিতরে টপ 35 হয়তো কার্ড পাবে, এবং তারপরে যারা থাকবে তারা পুরো বছরে যেই কয়টা এডিটি হবে, এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, এশিয়ান ট্যুরের নিচে আরেকটা ট্যুর আছে, এডিটি বলি আমরা শর্টকাটে, তো এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরে তারা খেলতে পারে। তো আমি 2017 জন্য প্রত্যেকটা এডিটিতে অটোমেটিক কোয়ালিফাইড। তো আমার নেক্সট ইয়ারের প্ল্যান হচ্ছে যে 2017 সালে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যেই কয়টা এডিটি আমি খেলতে পারি, ওই এডিটিতে খেলে যদি আমি $60,000 মতো আর্ন করতে পারি, এটা হলো মিনিমাম, একদম সবচেয়ে কম, $60,000 মতো আর্ন করতে পারলে আমি 2018 জন্য এশিয়ান ট্যুরে অটোমেটিক কোয়ালিফাইড হয়ে যাবো, আমাকে আর কিউ স্কুলে যেতে হবে না। তো এইভাবে আপনার আমার প্ল্যান তৈরি করা আর কি। আচ্ছা, একটু বলছিলেন যে আপনি প্রথম ভারতে যেটি অ্যামেচার যেটা সেখানে আপনি ছিলেন, ওই গল্পটা একটু ছোট্ট করে শুনুন। এটা আসলে স্যার যখন বলতেছিলেন যে রয়্যাল কলকাতা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট গলফ কোর্স ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা। তো ওই কোর্সে আমি 2007 সালে খেলেছিলাম। তো 7 সালে খেলার পরে ওই ট্যুরটা ছিল আমার জন্য অনেক মেমোরেবল ট্যুর আর কি একটা, কারণ যেহেতু এটা ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট গলফ কোর্স, এবং ওই ইন্ডিয়ান অ্যামেচারটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট অ্যামেচার ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা আসলে একটা অ্যামেচার লেভেলে একটা বিশাল কিছু, কারণ ওই অ্যামেচারটা খেলতে বিভিন্ন দেশ থেকে আপনার ইন্ডিয়াতে লোক আসে। তো ওইটা হলো গিয়ে নকআউট সিস্টেম খেলা, যেটা সাধারণত আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হিসেবে আমরা ধরে থাকি। যেমন আমি আর স্যার খেলতেছি, আজকে আমি যদি স্যারকে হারাইতে পারি, কালকে আরেকজনের সাথে খেলা। তো এইভাবে আপনাকে ফাইনাল স্টেজে প্রায় 5-6 জনকে হারিয়ে ফাইনাল স্টেজে যেতে হবে। ফাইনাল স্টেজে যেয়ে আপনার 36 হোল খেলতে হয়। ওইখানে অনেক স্ট্যামিনারের ব্যাপার থাকে, অনেক কিছু আছে, কারণ 18 হোল খেলতেই প্রায় 4 ঘন্টার মতো লেগে যায়। তো 36 হোলকে খেলতে প্রায় আপনার 8 থেকে 9 ঘন্টার ব্যাপার থাকে, ফিজিক্যালি এবং মেন্টালি অনেক ফিট থাকতে হয়। তো প্রথম যখন আমি এরকম 2-3 জনকে হারিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম, সেমিফাইনালে যে আমার মনে হলো আরে এখন তো মনে হয় যে জিতাও সম্ভব। তো সেমিফাইনালে যখন আমি একজন ইন্ডিয়ানকে হারিয়ে ফাইনালে উঠলাম, ফাইনালে ওঠার পরে আমি প্রায় 5 ডাউন ছিলাম। আচ্ছা। মানে 5 হোল তার কাছে আমি ডাউন ছিলাম, হোল বাকি আছে আর 5টা। আচ্ছা। তো যখন হোল বাকি আছে আর 5টা, তো ডেফিনেটলি মনে হচ্ছিল যে মনে হয় না আর এটা জিতা সম্ভব, কিন্তু তারপরেও হাল ছাড়িনি। আচ্ছা, দেখি যেহেতু নকআউট সিস্টেম, যে কোনো হলে হয়তো 19-20 হতে পারে। তো এক এক করে আমি তার সাথে 5 হোল আবার হাফ করলাম। সে 5 আপ ছিল, আমি আবার 5 হোল তার কাছ থেকে নিয়ে নিছি। আচ্ছা। তো 5 হোল নেওয়ার পরে আমরা দুইজনে টাই আপে চলে এসেছি, যেটাকে আমরা সাডেন ডেথ হিসাবে আর কি গলফে জানি। তো তার সাথে আমার প্লে অফ হয়। তো ফার্স্ট হোলে প্লে অফ হওয়ার পরে দুজনে আবার সমান সমান থাকি। দ্বিতীয় হোলে যে আমি তার কাছ থেকে মানে বাড়ি করে চ্যাম্পিয়ন হই। তো এই কারণে আসলে ওই টুর্নামেন্ট আমার জন্য অনেক বড় একটা মেমোরেবল টুর্নামেন্ট, কারণ অ্যামেচার ক্যারিয়ারে আমি আপনার ওইটা ছিল আমার আর কি ফার্স্ট জিতা আর কি। আচ্ছা, আপনাদের যে বলটা যেটা, এটার কি মাপ থাকে, সেটা কি একটাই নাকি কোনো? না, এটার জন্য মাপ একটাই থাকে। আচ্ছা। বাট বলের ভিতরে যে ডটগুলো থাকে, ওই ডটগুলো অনেক সময় ডিফারেন্ট হয়।
আচ্ছা, মানে অনেক কোম্পানি অনেক স্টাইলে করতে চায়, যেমন আমার জানা মতে টোর স্টেজের বলের ডটগুলো একটু বড় হয়, টাইকলেস প্রুভি যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 বল সেটার ডটগুলো একটু ছোট হয়। তো এক এক কোম্পানি আসলে এক একভাবে বলগুলো বানায়, কিন্তু সাইজ একটাই। আচ্ছা স্যার, সেটা হচ্ছে যে আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু মেয়েদের একটু অভিমান আছে, একটু ছোট্ট করে শুনতে চাই। আসলে না, মেয়েদের অভিমানের কিছু নেই। আমাদের কুর্মিটোলার গলফে এখন সবসময় গেলে আপনি দেখবেন অনেক মেয়েরা প্র্যাকটিস করছে, আচ্ছা, এবং তাদেরকে প্রফেশনাল গলফার হিসাবে তৈরি করার জন্য অ্যামেচার লেভেলে এখন খেলছে। আমাদের গলফারদের পরিবারভুক্তই মেয়েরা ম্যাক্সিমাম, অ্যামেচার এবং প্রফেশনালদের মেয়েরা আসছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে স্পন্সরিং করা হচ্ছে, তাদেরকে সব সুযোগ সুবিধা ওখানে দেওয়া হচ্ছে। যেটা আমি বলছিলাম যে আমাদের এখন লেডি গলফ ক্যাপ্টেন আছেন কুর্মিটোলায়, উনি খুব উদ্যোগী হয়েছেন যে তাদেরকে প্রফেশনাল, ছেলেরা যদি খেলে আমাদের মেয়েরা সারা ওয়ার্ল্ডেই কিন্তু মেয়েরা ভালো ভালো গলফ খেলছে। লাইক সাউথ কোরিয়ার গলফার নাম করা, সিঙ্গাপুরের গলফার নাম করা, ইন্ডিয়াতেও গলফ খেলছে মেয়েরা, সারা ওয়ার্ল্ডে খেলছে আমেরিকান হিসেবে। তো আমরা কেন পারবো না? আমাদের মেয়েরা তো অন্য অন্য খেলাও তো খেলছে সুন্দর, এখানেও মেয়েদের জন্য আমি সম্ভাবনা দেখছি, এবং এইটার জন্যে সম্ভবত বসুন্ধরা আমরা একটু এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব এই ব্যাপারটা জানেন, শুনেছেন, উনি একটা পরিকল্পনা করবেন আশা করি, এবং মেয়েদেরকে প্রশিক্ষণের জন্য, স্পন্সরিং করার জন্য বা ওদেরকে একটা হাইটে তৈরি করার জন্য যা যা করার জন্য হয়তো আমরা এদের সহায়তা প্রদান করব। আমি আশা করি এখানে যে আমাদের মেয়েরা ভালো করবে ইনশাল্লাহ। আমাদের সেই প্রত্যাশা, গলফ আসলে এগিয়ে যাবে। সম্মানিত দর্শক, আজকে আমাদের এইভাবেই গলফ নিয়ে আয়োজনটি সাজিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চাই যে আমাদের স্পন্সরগুলো বসুন্ধরা যেভাবে এগিয়ে এসেছে ঠিক সেভাবেই এগিয়ে আসবে। আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের আয়োজন করতে, এবং সবসময় আপনাদেরকে সাথেই দেখতে চাই। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24। ধন্যবাদ সবাইকে।